শীতের সন্ধ্যা, গ্রামের বিয়ে বাড়ির উঠোন আলোয় ঝলমল করছে। চারদিকে রঙিন ফেস্টুন, কাগজের ফুল আর লাল হলুদ পাতির শাড়ি। শোরগোল আছে, কিন্তু তার মাঝে একটা অদ্ভুত উষ্ণতা। ঠিক এই উষ্ণতার মাঝেই প্রথমবার মুখোমুখি হলো সৌভিক আর দেবশিখা। দুজনের কারো মনে ছিল না যে আজকের রাতটা তাদের জীবনের মোড় ঘোরানোর রাত হতে চলেছে। একটা বিয়ে, স্রেফ উৎসব, কিন্তু উৎসবের আলোতেও মাঝে মাঝে প্রেম ছায়ার মতো এসে দাঁড়ায়। সৌভিক তখন কাজ ছেড়ে বন্ধুর দাদার বিয়েতে এসেছে। সাধারণ শার্ট প্যান্ট, চুলটা একটু এলোমেলো, দেখলেই বোঝা যায় সাজগোজে তেমন আগ্রহ নেই। কিন্তু চোখ দুটো, চোখে অদ্ভুত একটা শান্তি। আর ভাগ্য বোধহয় সেই চোখেই প্রেমের প্রথম ছোঁয়া দিতে চেয়েছিল। দীপশিখা এদিকে দূরের বাড়ির থেকে অতিথি হিসেবে এসেছে। হালকা লাল শাড়ি, কানে ছোট দুল, ঠোঁটে এক ফোঁটা লিপ গ্লস। কিন্তু যে জিনিসটা তাকে সবচেয়ে আলাদা করে তার হাসি। হাসলেই মনে হয় আলোটা যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। সন্ধ্যার ভিড়ের মাঝে মুহূর্তের জন্য যখন দুজন একই জায়গায় এসে দাঁড়ালো, তখন এত সুন্দর কেউ হতে পারে? আর এত চেনা চেনা লাগে কেন? দুজনের চোখ একবারের জন্য আটকালো। সামান্য সময়, কিন্তু সেই সামান্য সময় কি যেন একটা হয়ে গেল। যেন চারপাশে শব্দ থেমে গেল, শুধু দুজনের চোখে নীরব কথাই শোনা গেল। দীপশিখা প্রথমে তাকিয়েছিল অবাক হয়ে, তারপর হালকা হাসলো। সেই হাসিটাই সৌভিকের বুকের ভেতর কিছু একটা তপ করে জারিয়ে দিল। কি অদ্ভুত মিষ্টি একটা সিম্পলিসিটি আছে ছেলেটার মধ্যে। বিয়ের ভিড় বাড়তে লাগলো। সানাইয়ের সুরে মুখরিত হলো বিয়ে বাড়ি। সবাই ব্যস্ত, কিন্তু সৌভিকের চোখ বারবার খুঁজে ফিরছিল সেই লাল শাড়ি পরা মেয়েটাকে। আবার ওদিকে দীপশিখাও বুঝে ফেলেছে, তার দৃষ্টি ওটার দিকেই বারবার থেমে যাচ্ছে। যেন এরা চোখে চোখে একটা গোপন খেলা খেলছে। কথা হয়নি, শুধু দূর থেকে দুজনেই লক্ষ্য করছিল একে অপরকে। কখন ছত্ররাগ দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, কখন আবার হঠাৎ পাশ কাটতে গিয়ে ধাক্কা লাগার উপক্রম হচ্ছে। ঠিক তখন বিয়েবাড়ির এক পিচকিরে আলো 3 সেকেন্ডের জন্য অন্ধকার করে দিল পরিবেশ। আলো নিভে গিয়ে আবার আসতে সবই দেখল দীপশিখা তার থেকে সামান্য দূরে দাঁড়িয়ে। দুজনের নিঃশ্বাস যেন সেই আলো আধারিতে 1 সেকেন্ডের জন্য ছুঁয়ে গেল। ও সরি, একটু ভিড় হয়ে গেল। না না, সমস্যা নেই, বিয়ে বাড়ি তো ভিড় তো হবেই। এই 3টা লাইনই যেন বরফ করল। দুজনের ভেতরে একটা শান্ত নিরীহ উষ্ণতা ছড়িয়ে পড়ল। যেন দুজনেই চাইল আরো কিছু বলতে, কিন্তু সাহস হলো না। সবই চেষ্টা করল আর একটু কথা বলতে। দীপশিখা হয়তো অপেক্ষা করছিল, কিন্তু তখনই ওদের ডেকে নিয়ে গেল নিজেদের পরিচিতরা। একটা অপূর্ণতা থেকেই গেল, একটা অসম্পূর্ণ বাক্য। কিন্তু অসম্পূর্ণ জিনিসের মধ্যেই তো আগ্রহ থাকে, তাই না? সবই খাবারের সারিতে দাঁড়িয়ে থেকে দূর থেকে তাকে দেখছিল। দীপশিখা কথা বলছে, হাসছে, আবার হঠাৎ মাঝে মাঝে তার দিকে তাকিয়ে নিচে চোখ নামিয়ে দিচ্ছে। আর দীপশিখা কি করছে? লোকে লোকে তাকাচ্ছে। যখনই সৌভিক চোখ তুলে তাকাচ্ছে, ও তখনই মুখ ফিরিয়ে নিচ্ছে। এই খেলা চলল অনেকক্ষণ। একসময় মঞ্চের সামনে ছবি তুলতে সবাই দাঁড়ালো। বরযাত্রী এসেছে, বাড়ির লোকেরা ব্যস্ত। আলোর ঝলকানিতে হঠাৎ আবার দুজন একসাথে এসে পড়ল। ফটোগ্রাফার চেঁচিয়ে বলল, এই দাদা, একটু বামের দিকে যান না। আর বোন, হাসুন তো একটু। দুজন পাশাপাশি দাঁড়িয়ে, এক মুহূর্তে নীরবতা, অল্পটুকু লাজুক হাসি, এবং একদম অপরিচিতের মতো না থেকেও, সম্পূর্ণ অচেনা থেকেও একটা জড়তা। তুমি এখানকার? না, আমি ওদের দূর সম্পর্কের আত্মীয়। তুমি? আমি বরপক্ষের বন্ধু, আসলে খুবই ঘনিষ্ঠ। আচ্ছা, আর সেই জন্যই এত ব্যস্তভাবে এদিক ওদিক দৌড়াচ্ছিলে। ঠিক তখনই ক্যামেরার ফ্ল্যাশ। দুজনে খুব কাছে থাকা সেই মুহূর্তটাকে জমিয়ে রাখলো একটুখানি আলো। সেই ছবিটাই একটু পরে অজান্তে দুজনের বুকের ভেতর অন্যরকমভাবে বাজতে থাকলো।
বিয়ে বাড়ির হয়েছে তখন চরমে। মঞ্চে বরকনের গলায় মালা পড়ে গেছে, ডিজি সাউন্ডের টুকটাক বেস বাজতে শুরু করেছে। মেয়েরা সেলফি তুলছে, ছেলেরা দৌড়দৌড়ি করছে, কিন্তু সেই ব্যস্ততার ভিড়ে দুজন মানুষের মনেই কোনো কাজ হচ্ছে না। শুধু একজনকে আরেকজন খুঁজে বেড়াচ্ছে। হয়তো প্রেম এরকমই আসে, হঠাৎ, অকারণে, কিন্তু মন ভরে দেওয়া চাপা ঢেউয়ের মতো। দীপশিখা এদিকে তার দিদার সঙ্গে কথা বলছে। মাঝে মাঝে চোরের মতো চোখ তুলে খুঁজে দেখছে সৌভিক কোথায় আছে। আর ওদিকে সৌভিক থালা হাতে খাবারের লাইনে দাঁড়িয়ে থেকেও চোখ মেলছে ঠিক সেই লাল শাড়ি পরা মেয়েটার দিকে। দুজনের চোখ যতবারই মিলছে মনে হচ্ছে যেন কেউ একজন দুজনের মধ্যে অদৃশ্য একটা সুতো টেনে ধরেছে, যা ছিঁড়ছে না, বরং আরো শক্ত হয়ে যাচ্ছে। ঠিক তখনই ঘোষণাটা এলো, বরকনে এবার পরিবারের সঙ্গে গ্রুপ ফটো তুলবে। সবাই ছুটল মঞ্চের দিকে, ভিড় জমল, হাসাহাসি ঠেলাঠেলি সব মিলিয়ে এক চমৎকার বিশৃঙ্খলা। এই ভিড়েই হঠাৎ সৌভিক দেখলো দীপশিখা মঞ্চের দিকে এক কোণে দাঁড়িয়ে তাকিয়ে আছে চারপাশে। মনে হচ্ছে কাউকে খুঁজছে বোধহয়। সৌভিক বুঝে গেল যাকে খুঁজছে সেই মানুষটা সে। ওর বুকের ভেতর এক ধরনের সাহস জমে এলো। কেউ যেন ফিসফিস করে বলল, এখনই সময়, না হলে কখনোই নয়। সৌভিক ভিড় কাটিয়ে গেল ওর দিকে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? গ্রুপ ফটো তুলবে না? না মানে ওরা তো সবাই গেছে, আমি ভাবলাম একটু পরে যাই, ভিড়টা একটু কমুক। হুম, ঠিকই বলেছ। এক মুহূর্তে থেমে গেল। চারদিকে রঙিন আলো, মঞ্চে মানুষের ভিড়, কিন্তু এই কোণাটা দুজনের জন্য আলাদা এক গম্বুজের মতো নিঃশব্দ হয়ে রইল। সৌভিক ভাবছিল নাম্বারটা চাইব নাকি পরে, যদি ভুল বোঝে। ওদিকে দীপশিখা অপেক্ষা করছিল, কেউ যেন তার মনের কথা বলে ফেলে। কাজ তো আছে, কিন্তু নাম্বারটা দিলে যোগাযোগ থাকবে। এমন সময় পাশের টেবিলে জল দিতে গিয়ে দীপশিখার হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিল। সৌভিক এগিয়ে গিয়ে ধরে দিল। দুজনের আঙুল ছুঁয়ে গেল এক মুহূর্তের জন্য। হালকা বিদ্যুতের মতো অনুভূতি নেমে গেল দুজনের শরীর দিয়ে। সৌভিক এবার সাহস করল, আচ্ছা, যদি মনে না করো, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? কেন এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার ভয়? হয়তো আজকে যদি তোমার সঙ্গে কথা না হয়, পরে আফসোস হবে। দীপশিখা চুপ করে তাকিয়ে রইল সৌভিকের দিকে। তার মুখে কোনো অস্বস্তি ছিল না, বরং সেই দৃষ্টিতে ছিল এক ধরনের কোমল স্বীকৃতি। ঠিক আছে, তোমার ফোনটা দাও। সৌভিক ফোনটা এগিয়ে দিল। দীপশিখা নিজের নম্বরটা টাইপ করতে করতে বলল, এই নাও, সেভ করে রাখো, আর ভুলে যেও না কিন্তু। হ্যাঁ। অসম্ভব। তারপর দুজনে আবার চোরের মতো হাসল। কেউ দেখেনি, কিন্তু এই মুহূর্তটাই আজকে রাতের সবচেয়ে সুন্দর মুহূর্ত। বিয়ে বাড়ির শেষ গান বাজল, ফুল উড়ল, হাসির শেষ থমনি পড়ল। সবাই বিদায় নিতে নিতে বাড়ি চলল। সৌভিক সবার সঙ্গে রওনা দিল। মোটর বাইকে বসে বারবার মোবাইলটা খুঁজছিল। একটা নম্বর, একটা নাম, দীপশিখা। সেভ করে রেখে বারবার তাকাচ্ছিল। মনে হচ্ছিল এত সহজে পরিচয় হলো? এগুলো কি সত্যি, নাকি সবই আলো হওয়ার খেলা? ওদিকে দীপশিখা গাড়ির জানলা দিয়ে রাতের রাস্তা দেখছিল। তার আশেপাশে অনেকে কথা বলছে, হাসছে, কিন্তু সে চুপ। মনে বারবার বাজছে সেই ছেলেটার কথা। আজকে কি আমি ওকে নিয়ে একটু বেশি ভাবছি? তা না হলে মন খারাপ করবে কেন? রাত তখন 11:30। সৌভিক বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে অস্থির হয়ে পড়েছিল। মেসেজ পাঠাবে নাকি ওয়েট করবে? মনে আবার ভয়, জ্বালাতন ভাববে না তো? শেষমেশ সাহস করে
তুমি বাড়ি পৌঁছালে তো? সেন্ট বোতামটা প্রেস করতেই ওর বুকের ভেতর ধকপক করতে লাগলো। আর ঠিক 1 মিনিট পর ফোনের টুং শব্দ হলো। হ্যাঁ, পৌঁছে গেছি। তুমি? ছবি হাসলো, এমনভাবে যেন সারাদিনের ক্লান্তি এক মুহূর্তেই উধাও হয়ে গেল। হ্যাঁ, আমিও পৌঁছে গেছি। আজ তোমার সঙ্গে পরিচয়টা খুব সুন্দর ছিল। আমারও। সত্যি বলতে কি, তোমার কথাই মনে হচ্ছে, এখনো কাটছে না। এই একটা লাইনেই সবিকের রাতটা বদলে গেল। যেন কেউ লুকিয়ে এসে তার নতুন পৃথিবীর দরজা খুলে দিল। মেসেজ চলতে লাগলো, হাসি, লাজুকতা, অপরিচিত অথচ পরিচিত অনুভূতি মেশালে রাতটা হালকা হয়ে গেল। ধীরে ধীরে দুজনের মনেই তৈরি হচ্ছিল, এই পরিচয় কি শুধু শুরু নাকি আরো কিছু। রাত তখন 12টা পেরিয়েছে। বিয়ে বাড়ির সুর, আলো, কোলাহল সব মিলিয়ে এখন শুধু স্মৃতি। কিন্তু স্মৃতি হয়েও যেন মাথার ভেতরে পেঁচেই চলেছে লাল রঙের শাড়ির হাসি এবং সেই শান্ত চোখের ছেলেটা। দুজন নিজেদের ঘরে, নিজেদের বিছানায়, নিজেদের পৃথিবীতে, তবুও যেন অনুভব করছে এক অদ্ভুত কোমল ব্যাখ্যাতির সংযোগ। ফোনে আলো চলছে বারবার, নোটিফিকেশনে লেখা দীপশিখা, আর অন্যদিকে সৌভিক টাইপিং। এভাবেই এক রাতের পরিচিত ধীরে ধীরে অন্য কিছুতে রূপ নিচ্ছে। রাত বাড়ছে আর কথাও বাড়ছে। মেসেজের কথাগুলো খুব সাধারণ, কিন্তু তার ভেতরে অনুভূতিটা অসাধারণ। আজকে তোমাকে দেখার পর মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে আছে, যা আমি ব্যাখ্যা করতে পারছি না। আমারও তো, কিন্তু ভাবছিলাম তুমি কিছু বলবে কিনা। না হলে ভাবতাম আমি একাই এরকম অনুভব করছি। সৌভিক এই লাইনটা পড়ে এমন একটা হাসি হাসলো যেটা সে নিজেই বুঝতে পারল না আগে কখনো করেছে কিনা। না, তুমি একা নও। সত্যি বলতে কি, তোমাকে প্রথম দেখে মনে হলো অনেক দিন ধরে চিনে আছি। দীপশিকার চোখে এক ফোঁটা অবাক আলো জ্বলল। লজ্জায় একটু গালগুলো লাল হয়ে গেল, যদি সেটা কেউ দেখতে পারছে না। তুমি সব কথা খুব সরলভাবে বলো, এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি যেমন তেমনই বললাম, লুকিয়ে বলতে পারি না। এই নিঃশব্দ স্বীকারোক্তিগুলোর মাঝেই রাতটা ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠল। বাইরে ঠান্ডা হাওয়া বইছে আর ফোনের আলো দুজনেরই ঘরে স্নিগ্ধ উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। একসময় কথা ঘুরে এলো বিয়েবাড়ির মুহূর্তগুলোর দিকে। ফ্ল্যাশ বাল্ব, ভিড়, আলোর নাচানাচি সব যেন একে অপরকে আরো কাছে টেনে আনছে। জানো, মঞ্চের নিচে যখন দাঁড়িয়েছিলাম, তুমি আসবে ভেবেই দাঁড়িয়েছিলাম। সৌভিক যেন পুরো স্থির হয়ে গেল, মনে হলে কেউ তার বুকের ভেতর আলো ঢেলে দিল। সত্যি? আমি ভাবছিলাম হয়তো কাকতালীয় ছিল। না, আমি চাইছিলাম তোমাকে একবার দেখার সুযোগটা পাই। এই কথাটাই সৌভিকের রাতের সবচেয়ে বড় উপহার হয়ে গেল। ওর চোখে জল আসছিল না, কিন্তু বুকের ভেতর হালকা ভারী কিছু একটা এসে জমে গেল, যার নাম হয়তো অপূর্ব আনন্দ। দীপশিখা, আজকের রাতটা আমার কাছে বিশেষ হয়ে গেল, শুধুমাত্র তোমার জন্য। আমারও। হয়তো এটা খুব তাড়াতাড়ি বলছি, কিন্তু তোমার সাথে কথা বলতে অদ্ভুত একটা শান্তি লাগছে। দুজনেই কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। স্ক্রিন অন্ধকার হয়ে আবার আলো জ্বলে, মনে যেন নীরবতাও কথা বলছে। তাদের কথা যেন কথা সীমা ছাড়িয়ে অনুভূতির গভীরে পৌঁছে যাচ্ছে। এমন সময় দীপশিখা মোবাইলে গ্যালারি খুলে ছবিগুলো দেখছিল। হঠাৎ একটা ছবি, মঞ্চের সামনে গ্রুপ ফটো, আর তাতে সৌভিক খুব কাছে দাঁড়িয়ে আছে ওর ঠিক পাশেই। আলোয় ওদের দুজনের মুখে ছিল অদ্ভুত সুন্দর, লাজুক এবং স্বাভাবিক হাসি। দীপশিখা কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকলো, তারপর সাহস করে পাঠিয়ে দিল, এই দেখো,
এটা আজকে সেরা ছবি। ছবিটা পেয়ে সৌভিকের কিছুক্ষণের জন্য যেন পুরো দুনিয়াটাই থেমে গেল। তার চোখ শুধু ছবির মাঝখানে মেয়েটার উপর আটকে গেল। তার গাল লাল আলোয় হালকা উজ্জ্বল, চোখে নরম হাসি। সৌভিক ছবিটার উপর হাত বুলিয়ে পড়ল। এটা সেরা ছবি, কারণ সেখানে তুমি আছো আর তোমার পাশে আমি দাঁড়িয়ে আছি। দীপশিখা থেমে গেল, হাসি থামাতে পারল না। বালিশে মুখ চাপা দিয়ে হাসতে লাগলো। তুমি না সত্যি খুব সহজ করে কথা বলো, আর এটাই তোমার কাছে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আবার কি তোমাকে একটা কথা বলা উচিত, নাকি অপেক্ষা করব একটু? এই প্রশ্নটা দুজনের মধ্যে এক নতুন উত্তেজনা তৈরি করল। নীরবতা, হৃদস্পন্দনের শব্দ। বলো, শুনছি। সৌভিক টাইপ করছে, কিন্তু পাঠাতে পারছে না। হাত কাঁপছে সামান্য। কথাটা বড় হয়ে যাবে না তো? ভুল বুঝবে না তো? তবুও সে লিখল, আজ তোমাকে দেখার পর মনে হচ্ছে এই পরিচয়টা খুব সুন্দর কিছুতে পৌঁছাতে পারে। মেসেজটা পড়ে দীপশিখার গা শিরশির করে উঠল। হয়তো এটা প্রেম নয়, তবে প্রেমের যে শুরু নয় তা সে নিজে কেউ বোঝাতে পারল না। হয়তো পারে, কারণ আমিও এই একই জিনিস অনুভব করছি। এটাই ছিল তাদের প্রথম স্বীকারোক্তি, অর্ধেক মুখে বলা, অর্ধেক লুকিয়ে রাখা, তবু পুরোটা বুঝে নেওয়া। বাইরে রাত আরো গভীর হচ্ছে, কিন্তু দুজনের মন উজ্জ্বল হয়ে রইল এক নতুন আলোতে। ধীরে ধীরে কথা শেষ হলো, কিন্তু অনুভূতির কোনো শেষ হলো না।